স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি মহিউদ্দিন মধু। চীনে শাংতং প্রদেশের ছিংতাও শহরে ভ্রমণ করেছে বিদেশি শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা। স্থানীয় গণমাধ্যম চায়না ডেইলির সহযোগিতায় ভ্রমণের আয়োজন করে সিপিসি ছিংতাও ওয়েস্ট কোস্ট নিউ এরিয়া ওয়ার্কিং কমিটির প্রচার বিভাগ। আয়োজকরা জানান, এই সফরের উদ্দেশ্য আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে ছিংতাও শহরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং আধুনিকায়নের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। তারই ধারাবাহিকতায় প্রতিনিধি দলটি শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন, নাগরিক সুবিধা, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ পুনরুজ্জীবনে নানা কার্যক্রমে অংশ নেয়। কুয়েত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে পেরোলো 50 বছর। দীর্ঘদিনের এই বন্ধুত্বকে নানা আয়োজনে উদযাপন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস ও কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় 4 দিনব্যাপী চিত্র প্রদর্শনী। প্রদর্শিত হয় স্থানীয় ও কুয়েত প্রবাসী বাংলাদেশি শিল্পীদের আঁকা বিভিন্ন ছবি। প্রদর্শনীটি পরিদর্শন করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও। কুয়েত থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত রিপোর্ট। 50 বছর পেরোলো কুয়েত বাংলাদেশ সুসম্পর্কের, আর তা উদযাপনেই হাওয়ালি আর্টস অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে করা হয়েছে এই আয়োজন। বাংলাদেশ দূতাবাস ও কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রদর্শিত হচ্ছে স্থানীয় ও কুয়েত প্রবাসী বাংলাদেশিদের আঁকা চিত্রকর্ম। বুধবার কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান এবং কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল রাসুল সালমান উদ্বোধন করেন প্রদর্শনীটি। আজকে আমরা কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং যৌথভাবে কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের শিল্পী, আর্টিস্ট এবং বাংলাদেশ থেকে আগত শিল্পীদের মাধ্যমে আজকে একটা আর্ট এক্সিবিশন করেছি। প্রদর্শনীতে বাংলাদেশি শিল্পীদের আঁকা ছবিতে ফুটে ওঠে দেশীয় সংস্কৃতির নানা দিক, যা অভিভূত করে আগত অতিথিদের। রাষ্ট্রদূত জানান, দুদেশের বন্ধুত্বের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছর জুড়েই আয়োজন করা হবে বিভিন্ন ইভেন্ট। তারই অংশ এই প্রদর্শনী। কুয়েত এবং বাংলাদেশের যে 50 বছরের কূটনৈতিক সম্পর্ক সম্পন্ন হয়েছে, তারই উৎস ধরে আমরা বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রামের পরিকল্পনা করেছি। আমাদের প্রোগ্রামগুলো অর্থাৎ আমাদের আর্ট, কালচার, আমাদের যত ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, এগুলো যেন বিদেশিরা জানতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাষ্ট্রদূত বেলিন্ডা লুইস সহ বিভিন্ন দেশের প্রায় 20 জন রাষ্ট্রদূত। আরও ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান, মিনিস্টার আবুল হোসেন, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান সহ অন্যান্যরা। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। তৃতীয় স্থান অর্জন করে সেপাক টাক্রো কিক ভলিবল বিশ্বকাপের প্রথম ডিভিশনের মিশন শেষ করল বাংলাদেশ। মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইরানের কাছে 2-0 সেটে হেরে আসর থেকে বিদায় নেয় বাংলাদেশ দল। প্রথম সেটে 15-6 পয়েন্ট ও দ্বিতীয় সেটে 15-7 পয়েন্টে ইরানের কাছে পরাজিত হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে টিটি ওয়াংশা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খেলাটি। বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানসির, রশিদুজ্জামান সেরেনিয়াবাদ, সাধারণ সম্পাদক ফারুক ঢালি, যুগ্ম সম্পাদক লুৎফুল করিম সোহেল, নির্বাহী সদস্য মোহাম্মদ সরোয়ার আলম চৌধুরী মনি ও খেলোয়াড়রা। পুরস্কার বিতরণ করেন সেপাক টাক্রো ফেডারেশনের চেয়ারম্যান বঞ্চাই লুহর পিপাত, সাধারণ সম্পাদক আব্দুল হালিম কাদের, আয়োজক কমিটির চেয়ারম্যান ও মালয়েশিয়া সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সোমালি রেদওয়ান। এদিকে ফাইনালে তাইপেকে 2-1 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করে ইরান। যুক্তরাষ্ট্রে আলোচনা সভা করেছে বহির্বিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম। ব্রুকলিনের স্থানীয় একটি রেস্তোরাঁয় করা হয় এই আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী বাবর উদ্দিন এবং পরিচালনা করেন ইকবাল হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা, সন্দ্বীপ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খায়ের সহ অন্যান্যরা। এ সময় দলের কর্মীদের নানা সমস্যা সমাধানের বিষয়ে কথা বলেন বক্তারা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিরও দাবি জানান তারা। লন্ডনে অনুষ্ঠিত হলো ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা।
যুক্তরাজ্যে বসবাসরত দুই বাংলার সাংবাদিকদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে সভাটি। পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংবাদিক শর্মিলা মাইতি। আনন্দবাজার গ্রুপের তরফ থেকে অপরাজিতা সম্মাননা ও দুবাই থেকে উমা এক্সিলেন্স পুরস্কার পেয়েছেন তিনি। এই জন্য তাকে শুভেচ্ছা জানান আগত অতিথিরা। পরে তাকে ফুল, বই ও অন্যান্য উপহার দিয়ে জানানো হয় অভ্যর্থনা। এ সময় বাংলা ভাষাভাষীদের মধ্যে শিল্প সংস্কৃতির সম্পর্ক আরও দৃঢ় হবে এই আশা ব্যক্ত করেন বক্তারা। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট আনসার আহমদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের উপস্থাপনায় এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহিদ রহমান, সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান, শিক্ষিকা প্রিয়াঙ্কা গুপ্তা সহ অন্যান্যরা। ফিনল্যান্ডে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে প্রমোত্তরী। রাজধানী হেলসিঙ্কিতে ক্রমশই বাড়ছে এসব প্রমোত্তরীতে যাত্রীদের ভিড়। তরিগুলোতে রয়েছে সিনেমা হল থেকে শুরু করে গেমিং জোন সহ বিনোদনের সব আয়োজনই। পাশাপাশি সমুদ্রের নয়নাভিরাম সৌন্দর্য মুগ্ধ করছে পর্যটকদের। ছুটিতে সময় কাটাতে এই জাহাজগুলি আজকাল থাকছে তাদের প্রথম পছন্দে। তাই এই খাতে ব্যাপক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। দিন দিন খাতটিতে বাড়ছে বিনিয়োগ। সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় কলকাতায় গ্রেফতার হওয়া জিহাদ হাওলাদারকে 12 দিনের সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে। আজ থেকে বারাসাতের মুখ্য দায়রা আদালতে হাজির করা হয়। তার বাড়ি বাংলাদেশের খুলনায়। স্থানীয় সময় বেলা 11টা নাগাদ জিহাদকে আদালতে হাজির করা হয়। এ সময় কাপড় দিয়ে ঢাকা ছিল অভিযুক্তের চেহারা। সাংবাদিকরা চাঞ্চল্যকর খুনের বিষয়ে প্রশ্ন করলেও কোনো জবাব মেলেনি। কর্মকর্তারা জানান, জিহাদ কয়েক মাস আগে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে ছিল কিলিং মিশনে। তার বিরুদ্ধে অপহরণ, হত্যাচেষ্টার মতো 4 ধারার অভিযোগ আনা হয়েছে। যা শোনার পর তদন্তের স্বার্থে 12 দিনের হেফাজত মঞ্জুর করেন আদালত। সেই সিআইডি কর্মকর্তাদের দেখিয়ে দেবে কোথায় কোথায় ফেলা হয়েছে এমপি আনারের মরদেহ খণ্ড খণ্ড অংশ করে। এদিকে 24 পরগনা এলাকায় চলছে তল্লাশি অভিযান। জিহাদকে আজকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে। জিহাদের 14 দিন পিছিয়ে চাওয়া হয়েছিল। আমাদের মাননীয় সিজিএম সাহেব সেটাকে 12 দিন অ্যালাউ করেছে। 12 দিন বাদে ওকে আবার এখানে প্রোডাকশন করা হবে। এটা মৈত্রী ভাঙার কোনো কারণ নেই। অবশ্যই দুই দেশের পুলিশকে হেল্প করবে। আমাদের তদন্তকারী সংস্থা আছে এবং তদন্তকারী সংস্থা তাদের যোগ্যতার সঙ্গে তদন্ত করে কেসে কে আরও ইনভলভ ছিল, কে আরও এই যুক্ত ছিল, সেটা আগামী দিনে বলতে পারবো। এদিকে পশ্চিমবঙ্গে বাংলাদেশের সংসদ সদস্যের হত্যার ঘটনায় রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে। রাজ্য বিজেপির নেতারা এই অভিযোগ তুলেছেন। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে সংশ্লিষ্ট করে দাবি জানানো হয়েছে। ক্ষোভ জানিয়ে বিজেপি নেতারা বলেন, বিদেশি অতিথি যিনি একজন এমপি, তাকে হত্যা করা হয়েছে। পূর্ব পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটনা হলেও পুলিশ এই বিষয়টি জানতে পারেনি। এতে স্পষ্ট হয় যে কলকাতা পুলিশ ব্যর্থ হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধি তার সুরক্ষার যদি এই হাল হয়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষার কি অবস্থা? সে একে নির্বাচিত সাংসদ, বাইরের দেশ থেকে এসে, তার প্রতি তো আরো বেশি পুলিশকে সতর্ক হওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত ধরনের সন্ত্রাস, আতঙ্কবাদ পুষে রেখেছে, নিজেদের ছেলেপেলেদের গুন্ডা বদমাইশ বানিয়েছে, বাংলায় সাধারণ মানুষকে খুন করছে। তার ফল পড়োশি দেশের একজন সাংসদ সে এসেও সুরক্ষিত নেই। ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর ঘটনায় প্রথম তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির সশস্ত্র বাহিনীর চিফ স্টাফ এই প্রতিবেদন প্রকাশ করে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি পুরো পথে তার ফ্লাইট রুটেই ছিল। দুর্ঘটনার 1.5 মিনিট আগে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পাইলট প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানানো হয়। এছাড়া বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে বুলেট কিংবা তার অনুরূপ কোনো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রতিবেদনে জানানো হয়, একটি পর্বতে বিধ্বস্ত হওয়ার পর
উড়োযানটিতে আগুন ধরে যায়। কুয়াশা ও নিম্ন তাপমাত্রার জন্য অভিযান ব্যাহত হয়েছে বলেও জানানো হয়েছে। দুর্ঘটনার সময় ওয়াচ টাওয়ার ও ফ্লাইট ক্রুদের মধ্যে কথোপকথনে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি বলেও জানানো হয় প্রতিবেদনে। বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত তদন্ত দল ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে। রাফায় অবিলম্বে হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। পাশাপাশি গণহত্যার অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করতে গাজায় তদন্তকারীদের বাধাহীন প্রবেশ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইসিজের বিচারক নওয়াফ সালাম এই রায় দেন। রায়ে আরও বলা হয়, অঞ্চলটিতে অবাধ ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে হবে নেতানিয়াহু প্রশাসনকে। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েল কী পদক্ষেপ নিয়েছে 1 মাসের মধ্যে আদালতে সেই সম্পর্কিত রিপোর্ট জমা দিতে হবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে শুধু রাফা নয়, পুরো গাজা জুড়েই হামলা বন্ধের বিষয়ে আদালতের হস্তক্ষেপ চায় তারা। এদিকে আইসিজের রায়কে নৈতিকভাবে বিপর্যয়ে ব্যাখ্যা দিয়েছে ইসরায়েল। জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি। এরই মধ্যে মন্ত্রীদের সঙ্গে বিশেষ বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Pursuant to Article 41 of the statute is also of the view that provisional measures also omit. আর এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।